জয় গুরু। জয় আমরা গুরু। আজকে চতুর্থ অধ্যায়ের চতুর্থ পাঠ, আসন, চতুর্থ পরিচ্ছেদ যোগের অঙ্গ, তার মধ্যে আসন, হুম। এই চ্যাপ্টার থেকে আমরা শুরু করব। তো আজকে কাবেরী পড়বে। তো কাবেরী সংস্কৃত যেগুলো আছে সেগুলো তুমি মানে পড়তে পারবে তো? না, জানা তো হ্যাঁ, জয়েন করেনি। আমি আমি চেষ্টা করব। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো সেভাবে করে দেবো। তো তো আমি গুরু প্রণাম দিয়ে শুরু করছি। হুম। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং येन চলাচলং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানার্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমাদের গুরুজি ঠাকুর শ্রী শ্রী স্বামী সাধনানন্দ গিরির বই যোগ সাধন রহস্যের চতুর্থ পরিচ্ছেদে, এটা চতুর্থ পাঠ, আসন, এখান থেকে শুরু করব। জয় গুরু। জয় গুরু। আসন। স্থির সুখমাসনম পাতঞ্জল সাধনপাদ 46। শরীর না কাঁপে, না নড়ে, বেদনাপ্রাপ্ত না হয়, চিত্তের কোনরূপ উদ্বেগ বা চঞ্চলতা না জন্মায়, এইরূপ ভাবে সুখে উপবেশন করার নাম আসন। এই আসন যোগের বিশেষ উপযোগী। প্রথম শিক্ষাকালে আসন ক্লেশজনক হতে পারে, কিন্তু অভ্যস্ত হইলে তাহা স্থির ও সুখজনক হয়। আসন স্থির ও সুখজনক না হওয়া পর্যন্ত তাহা যোগানুকূল হয় না। যোগশাস্ত্রে বহু প্রকার আসনের উল্লেখ আছে। তন্মধ্যে পদ্মাসন, স্বস্তিকাসন ও সিদ্ধাসন, এই ৩ প্রকার আসনই যোগীর পক্ষে প্রধান। পদ্মাসন। উর্বারুপরি বৈ ধত্তে যদা পাদতলে উভে পদ্মাসনং ভবেদেতৎ সর্বব্যাধি বিষোপহম সর্বব্যাধি বিষাপহম। ত্রিশিখী ব্রাহ্মণ উপনিষদ। বাম উরুর উপর ডান পদতল এবং ডান উরুর উপর বাম পদতল চিৎ করিয়া রাখিলে পদ্মাসন হয়। এই আসনে পদ্মপত্রের ন্যায় চরণদ্বয় চিৎ হইয়া থাকে। সম্ভবত এই জন্যেই ইহার নাম পদ্মাসন। এই আসনে মেরুদণ্ড সরলরেখার ন্যায় সটান এবং সোজা অবস্থায় রাখিতে হয়। শির এবং গ্রীবা সোজা থাকিবে। হাত দুইটি স্ব জানুর উপর চিৎ বা উপুর করিয়া রাখিতে হয়। গুল্ফদ্বয় প্রায় সংযুক্ত হইয়া তলপেটে লিঙ্গমূলের কিঞ্চিৎ ঊর্ধ্বে স্পর্শ করিবে এবং জানুদ্বয় ভূমি সংলগ্ন থাকিবে। নিয়মিত ধৈর্য সহকারে অভ্যাসের দ্বারা ৬ হইতে ৮ মাসের মধ্যে এই আসন আয়ত্ত করা যায়। তখন এক আসনে ২ বা ৩ ঘন্টা স্থিরভাবে সুখে উপবেশন করা যায়। এই এখানে আসনে এখানে একটু একটু কম করে তো এই জায়গাটা আসি। তো তো প্রথম আমি শুধু এই যে পাতঞ্জল যোগশাস্ত্রে যেটা বলা হয়েছে, সেটাতে ঠাকুরের বইতে আছে। আমি লাহিড়ী মহাশয়ের আহ ব্যাখ্যাটা পড়ে দিচ্ছি, তারপর কল্যাণদের কাছে যাব। তত্র স্থির সুখাসন। তো এতে লাহিড়ী মহাশয় বলছেন, যে আসনে মন স্থির থেকে সুখ হয় সেই আসন করিবে। স্থৈর্যদিন নিমিত্তে আসনের প্রয়োজন। এবং তারপরে লাহিড়ী মহাশয় বলছেন, যত্নে শৈথিল্য বা অনন্ত ব্রাহ্মী স্থিতি দ্বারা আসন কর্তব্য। এইরূপ আসন সিদ্ধির পর শীতাংশ ক্ষুধ পিপাসাদি কোনো প্রকার দ্বন্দ্ব বোধ থাকে না। তো আসন সম্বন্ধে এটা হচ্ছে লাহিড়ী মহাশয়ের ব্যাখ্যা, যে এই এই চ্যাপ্টারটা। তো কল্যাণদা, তো এই এই পাঠটা আমরা একবার যদি এই করি, যে আসন এবং পদ্মাসন দুটো খুব ইম্পর্টেন্ট। এবং আসন কেন এত, এই যোগের অঙ্গের মধ্যে আসন কেন এত অপরিহার্য? হুম। তো হ্যাঁ, কথাটা ঠিক যে স্থির সুখাসনম,
এই কথাটার মধ্যেই বলা হয়েছে যে যে আসনটায় স্থির থাকা যায় এবং সুখে উপবেশন করা যায়, অর্থাৎ শিরদাঁড়াটাকে মেরুদণ্ডটাকে সোজা রেখে অনেকক্ষণ যেখানে স্থির হয়ে বসে থাকা যায়। তো প্র্যাকটিক্যালি এইরকম তো অনেক আসনই আছে যেগুলোতে সিদ্ধারা সোজা রেখে আমরা বসতে পারি, কিন্তু তার মধ্যে যোগের অনুকূল বলা হচ্ছে এই তিনটে: পদ্মাসন, স্বস্তিকাসন আর সিদ্ধাসন। আসলে কুণ্ডলিনীর যে গতিপথ এবং সুষুম্নার ওপেন থাকা, এই সমস্ত ব্যাপারগুলো পদ্মাসনে যতটা পারফেক্টলি হয়, সেটার কথা বিবেচনা করেই বোধহয় মুনি ঋষিরা এই কথা বলেছেন। কেননা এটাতে এই পদ্মাসনে বসলেই শরীর মন চনমনে হয়ে যায় এবং যোগের কাজ করতে কোনো অসুবিধা হয় না, খুব সুন্দরভাবে করা যায়। তবে এইটা তো মুনি ঋষিরাই বলে গেছেন। আমরা আমরা ফরচুনেট যে আমরা ভারতবাসীরা ছোটবেলা থেকেই এইসব আসনে অভ্যস্ত। আমি তো ওয়েস্টার্নারদের দেখেছি, ওদের এই হাঁটু মুড়ে বসাটাই ওদের কাছে কত পেইনফুল, আর সেই জায়গায় পদ্মাসন করতে গিয়ে ওরা কি হয়রান হয়ে যায়। তো যোগানন্দজি ওদের জন্য আসনে চেয়ারে বসে করতে অ্যালাউ করেছেন। আর প্রথমে এই কথাটা বলে নেওয়া নিশ্চয়ই যেতে পারে যে আমি দেখেছি চরমতম দৃষ্টান্ত এটাকে নিশ্চয়ই বলা যায়। ওই যখন গুরুদেবের সঙ্গে এতে আয়ারল্যান্ডে গেলাম, ক্রিসালিস বলে সেই প্রতিষ্ঠানটা, সেইখানে প্রায় ৩০ কি ৩২ জন ছিলেন যাদেরকে ওই ঠাকুর শিক্ষাগুলো দিচ্ছিলেন। একজন ছিল, সে খালি দাঁড়িয়েছিল। ঠাকুর জিজ্ঞেস করলেন যে তুমি বসছো না কেন? সে তখন বলল যে গুরুজি, আমি একটা কার অ্যাক্সিডেন্টে আমার শিরদাঁড়াটা এমন ভাবে ড্যামেজ হয় যে আমি বসতে পারি না। আমি কেবল দাঁড়িয়ে থাকতে পারি, আর নয় লম্বা হয়ে শুয়ে পড়তে পারি। আমার শিরদাঁড়াটার এছাড়া আমি বসা টসা আমার পক্ষে সারাদিন যখনই যত হোক আমি পারি না। তো বলে, আমি কি তাহলে ক্রিয়া করতে পারবো না? ঠাকুর বললেন, না, পারবে। তুমি অন্যদের মতো অত বেশি ক্রিয়া করতে পারবে না, কিন্তু যেটুকু পারবে সেটুকুই মানে ধর্মের যতটুকু সম্ভব ততটুকু তো বারণ করা নেই। কাজে তুমি যেটুকু পারবে সেটুকু করো। এইটুকু ঠাকুর কিন্তু আমার করুণাময় ঠাকুর ওকে অ্যালাউ করেছিলেন, বলেছিলেন যে হ্যাঁ পারবে। তুমি পদ্মাসন তো ছেড়েই দাও। পদ্মাসনে ওরা কেউই বুঝতে পারেনি। ওদের জন্য ওই সাধারণ আসন যেগুলো বীরাসন, সুখাসন, এগুলোই অ্যালাউ করা হয়েছিল। কেননা ওরা পদ্মাসন করতে গিয়ে যদি তাতেই টায়ার্ড হয়ে পড়লো তাহলে ক্রিয়াটা করবে কি? কাজেই ওদের জন্য আসল টার্গেট তো ক্রিয়া। এগুলো হচ্ছে ক্রিয়া করতে গিয়ে যোগাঙ্গ, ক্রিয়া করতে যেভাবে বসলে ভালোভাবে ক্রিয়াটা করা যায়। এবার যদি দেখা গেল যে এইটা করতে গিয়েই সে হয়রান হয়ে যাচ্ছে, তাহলে তো লক্ষ্য থেকে উপলক্ষ্য বড় হয়ে গেল। সেটা তো ঠাকুর চাইবেন না। সেই জন্য তাদেরকে যে পশ্চারে তারা, তার মানে ওই পা ভাঁজ করে বসতে হবে। যেমন বজ্রাসন যেভাবে আর কি নামাজ পড়তে বসা হয়, ওগুলো কিন্তু ঠাকুর ক্রিয়ার জন্য অনুমোদন করেননি। কিন্তু যে লোকটার উপায় নেই সেই লোককে কিন্তু দাঁড়িয়ে থাকতেই অ্যালাউ করেছেন। তো পদ্মাসন তো আমরা সকলেই জানি, এখানে তো নতুন করে বলার কিছু নেই। আর এই আসনটা লাহিড়ী বাবার আসনেও দেখতে পাচ্ছি আমরা ছবিতে, যে তিনি এই আসনে বসে ক্রিয়া করেছেন। আমার ঠাকুর ঘন্টার পর ঘন্টা এই আসনে বসে থাকতে পারতেন। এটা অভ্যেসের ব্যাপার। এই বানাত বানাত বান যায়, করতে করতে হয়ে যায় ধীরে ধীরে। তবে প্রথম থেকেই চেষ্টা করতে হবে এবং পদ্মাসনে বসে ক্রিয়া করতে পারাটা সবচেয়ে ভালো। তো এই তো। হুম। তো এখানটা একটু জাস্ট করছি। এটা হুম, মানে এটা একদম আপনি ঠিক কথা বলেছেন। যে পদ্মাসনে বসে মানে সব আসনের মধ্যে ক্রিয়ার জন্য শ্রেষ্ঠ হচ্ছে পদ্মাসন, কিন্তু তার মানে এই নিঃসন্দেহে। নয় যে যে আসনটা করতে পারছে না সে ক্রিয়া করবে না। তো ঠাকুর এটা নয়। যার যেরকম সামর্থ্য সেই সেরকম হুম, অনুযায়ী তাকে ক্রিয়া করার পারমিশন দিয়েছে, সেভাবেই ক্রিয়া করা হুম, হয়েছে। হুম, আহ হুম, এবং হুম, সেখানে দুটি ব্যাপার আছে। একটা হচ্ছে পঞ্চানন বাবার একটা কোনো লেখাতে আছে, এবং ওনাদের লিয়েনে যে এটা বলা হয় যে সব আসনে তুমি ক্রিয়া করো, ক্রিয়াটা করবে,
কিন্তু ফাইনালি যদি তুমি ক্রিয়াতে সিদ্ধি লাভ করতে চাও, তাহলে তোমাকে ফাইনালি পদ্মাসনে চলে যেতে হবে। এবং হ্যাঁ, ওই আসনে গেলেই তুমি, মানে ওই আসনে গেলে তোমার ফার্স্ট ট্র্যাক। বাকি আসনে কেউ বলছে না না, কিন্তু মানে ঘুরিয়ে ফিরিয়ে এটাই বলা হয় যে ফাইনালি ওই আসন করে করলেই তোমার তাড়াতাড়ি হবে। তো এটা পঞ্চানন বাবু লিয়েনে যে এরকম কথিত আছে এবং ওদের এ আছে, এবং এই কথাটাও ঠিক যে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন মানে যদি আমি ইউরোপ আমেরিকা ধরি, তাদের পদ্মাসন বা আসনে বসার একটু অসুবিধা। আবার যদি আমরা ইস্টার্নদের দেখি, আহ, যেরকম মান্টু বা যারা ফিলিপিন্স বা এদিক থেকে এসছে বা রাশিয়ান, তাদেরকে দেখেছি তারা খুব মানে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে পদ্মাসনে তারা বসতে পারে। তো ঠিক। এই আর কি। তো হ্যাঁ কাবির, তুমি এগোতে পারো, কারোর যদি কোনো আর প্রশ্ন না থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে জয়গুরু। আমরা কি জানি যে পদ্মাসনে এরকম কি আছে যার জন্য এই কথাগুলো বলা হলো, যে তাড়াতাড়ি প্রগ্রেস করবে বা মানে খুবই প্রেফারেবল আসন এইটাই, সেরকম কি আমরা জানি? হ্যাঁ কল্যাণদা। এরকম কোনো স্ট্যাটিস্টিক্স কেউ নেয়নি। তবে যেহেতু গুরুজনেরা বলে গেছেন যে এই আসনটাই ক্রিয়ার পক্ষে সর্বোত্তম, এবং আমার ঠাকুর বা লাহিড়ী বাবা এদের মধ্যে দেখেছি পদ্মাসনে তাদের ধ্যান মূর্তি পদ্মাসনে বসেই, সেই জন্য এটা আমরা ধরে নিতে আমাদের অসুবিধে নেই যে এই আসনটাকে কেন এত মান্যতা দেয়া হচ্ছে। তো তারা বলেছেন, তারা রেজাল্ট পেয়েছেন বলেই বলেছেন। এবং যে কথাটা বিশ্বনাথ বলল যে পঞ্চানন বাবার লাইনে এটাকে এইভাবে বলা হয়েছে যে আলটিমেট ডেভেলপমেন্টের জন্য পদ্মাসনের সাকসেসটা খুবই প্রয়োজন। তো এই কথাগুলোকে আমরা এ তো ভাই সাধন লাইনে তো সবই হিজ মাস্টার্স ভয়েস। গুরুজি যা বলবেন আমাদের সেটা নতবক্ষে মস্তকে মেনে এগিয়ে যাওয়া, সেই হিজ হ্যাঁ, মাস্টার্স ভয়েস। এখানে কাজেই আমি বুঝতে পারি হ্যাঁ, যে আমি পঞ্চানন ভট্টাচার্য বাবার উম, একজন লিয়েনেজের একজন গুরুর সঙ্গে দেখা হয়েছে। নামটা ইম্পর্টেন্ট নয়, তার সঙ্গে অনেক হুম, কথা হয়েছে। তো হুম, সে আহ, সে একটা কথা বলেছে যে এই 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 প্রশ্ন, যে ক্রিয়ার বিভিন্ন আহ, ভেদ প্রকার কেন আছে, সেটা পরে আসবে। লিয়েনেজের মধ্যে যদি লাহিড়ী বাবা একই হয়ে থাকে তো এত ডিফারেন্স কেন হয়েছে, তো সেটা একটা প্রশ্ন ছিল। সেটা আজকের টপিকের জন্য নয়। দ্বিতীয় টপিক যেটা যেটা ইম্পর্টেন্ট তোমার এই আনসারের জন্য, সেটা যেটা কল্যাণদা বলল, সেটা হচ্ছে অনেক যোগীরা বা এই লিয়েনেজে আমাদের যারা গুরু পরম্পরায়, তারা নিজেরা যেটা পেয়েছে হয়তো একটু ভেরিয়েন্ট করে পেয়েছে, তো সেটাকেই তারা বলেছে এভাবে পাওয়া যায়। তো এখন কেউ যদি অন্য আসনে বসে পায়, তখন সে বলবে না অন্য আসনে বসে পাওয়া যায়। তো যেহেতু যেটা কল্যাণদা বললো, আমার গুরুদেব বা তার গুরুদেব বা লাহিড়ী মহাশয়, তারা সবাই ওই আসনে বসে পেয়েছে, তো সেহেতু তারা বলে ওই আসন। কিন্তু সে কথাটাও ঠিক, কেউ কিন্তু বলেনি যে আর অন্য আসনে বসে পাওয়া যায় না। হুম, কিন্তু এই কথাটা বলছে যে এই আসনে বসে পাওয়া যায়, কারণ তারা হুম, নিজেরা পেয়েছে। হুম, 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 তো এই ঠিক জিনিসটা কথা। না, অনেকটা এরকম। আমার অ্যাকচুয়ালি প্রশ্ন মানে ছিল যে আমি যেটা অবজার্ভ করেছি, মানে আমি পদ্মাসনে করি, যে খুব সোজা থাকে, ইয়েটা স্পাইনটা ডেফিনেটলি হ্যাঁ খুব সোজা থাকে, আর হিলার চান্সটা খুব কম। মানে আমি আগে সুখাসনে করতাম, তারপরে পদ্মাসনে গেছি, তো আমি এটা অবজার্ভ করেছি। হতে মানে এইটাই আমি এইরকম টেকনিক্যাল মানে ব্যাপারটাই আমি জানতে চাচ্ছিলাম, তারা অন্যরাও একটু প্রেরণা পাবে যারা পদ্মাসনে করে না, কারণ কি আমি হ্যাঁ ফিল করেছি যে এটাতে সত্যি সবার থেকে সোজা থাকে, হিলার চান্স মোটামুটি নেই। হ্যাঁ, এটা সেই দিক একটা থেকে আছে। আর যখন তুমি ক্রিয়াকে 2 ঘন্টা 3 ঘন্টা পার করে যাও, তখন সুখাসনে একটু প্রবলেম হয়।
মানে যদি যখন হ্যাঁ 2 ঘন্টা 3 ঘন্টা এখন প্রাণায়ামটা বেড়ে যায়, মানে আমি ধরে নিচ্ছি কেউ যদি প্রথম ক্রিয়া 144 পার করে গেছে, 200 250 এই লেভেলে চলে গেছে, তখন আমি দেখেছি সুখাসনে বসে করলে একটু অসুবিধা হয়, একটা এফার্ট লাগে, কিন্তু পদ্মাসনে বসে করলে এটা মানে স্পন্টেনিয়াস হতে থাকে। মানে যদি আমি বলি বিজ্ঞান ইসে যে এনার্জি রিকোয়ার্ড ইকুয়াল টু জিরো, ও স্পন্টেনিয়াসলি হচ্ছে। হ্যাঁ, তখন তুমি চাও তো হবে, না চাও তো হতে থাকবে। তো বাস, কিন্তু সুখাসনে এই জিনিসটা হয় না। মানে তুমি 144 200 অব্দি হয়তো দুটোই সমান মনে হবে, কিন্তু তুমি যদি 200 পার করে যাও, 300 ওই লেভেলে ওঠো, বা যেটা লাহিড়ী মহাশয় বলেছেন যে ওই 300 400 লেভেলে না উঠলে তো ফাইনালি কিছু হবে না, মানে যেতে হবে ওই লেভেলে যদি ক্রিয়া মানে যোগকে ধরতে হয়। তো তখন পদ্মাসনটা আমি নি অনেকের মুখে কথা বলেছি, অনেকের অভিজ্ঞতার থেকে বলছি যে পদ্মাসনটা স্পন্টেনিয়াস কাজ করে, সুখাসন বা অন্য আসনে একটু প্রবলেম হয়। মানে এটা প্র্যাকটিক্যাল ব্যাপার আর কি। দেখো, এই কথাটাই কিন্তু দুটো সেন্টেন্সে ঠাকুর বলেছেন এর পরের প্যারাগ্রাফে। পরের হ্যাঁ, প্যারাগ্রাফটা কাবেরীকে পড়তে বলো। দেখো, এখানে এই কথাটাই এখানে বলা আছে। হ্যাঁ, আচ্ছা, আমি পড়ছি। হ্যাঁ, এই আসনের দ্বারা আলস্য, জড়তা প্রভৃতি দেহের গ্লানি দূরীভূত হয়। ইহা সর্বব্যাধি বিনাশ করে ও সর্ববিষ নাশ করে। পদ্মাসনে সুষুম্না নাড়ী সরলভাবে থাকে এবং নিঃশ্বাস প্রশ্বাসের গতি দুই নাকে সমানভাবে চলে। এই এই নিঃশ্বাস এই তুই প্রশ্বাসের ক্রিয়া, প্রাণায়াম এবং ধ্যান ধারণাদির পক্ষে এই আসন অপরিহার্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আমাদের আলোচনার একদম সার বস্তুটা এখানে ঠাকুর বললেন যে সুষুম্না নাড়ীটা সরলভাবে থাকে। সরলভাবে থাকে তার প্রমাণিত হলো দুটো নাকে নিঃশ্বাস সমান হবে। তা নাহলে ইরায় চলবে বা পিঙ্গলায় চলবে, ডান নাক বা বাঁ নাকে বেশি চলবে, কিন্তু যখন সুষুম্নায় চলবে দুটো নাকি সমান। তো এইটাই তো হচ্ছে মোক্ষম সময় ক্রিয়ার। এই প্রাণায়াম বলো, ঠক্কর বলো, তুমি যেগুলো করতে যাচ্ছ, সেই ফিলিং গুলো, রিয়েলাইজেশন গুলো, এইগুলোর জন্য তো আদর্শতম ব্যাপার হচ্ছে এটাই। সেই জন্য এত ইম্পর্টেন্স দেয়া হচ্ছে এটাকে। স্বস্তিক আসন। এই আসনে পদদ্বয় গোড়ালির উপর প্রায় সমকোণে বিন্যস্ত হয় বলিয়া ইহার নাম স্বস্তিকাসন। যে আসনে স্বস্তি বা কল্যাণ হয় তাহাই স্বস্তিকাসন। আর্যগণ কর্তৃক স্বস্তিক পরম শুভ চিহ্নরূপে ব্যবহৃত হইত। বর্ণতে স্বস্তিকং পাদ তলয়োরুভয় পূর্বেত্তরে জানুনি দে কৃতা সনমদীরিতম। ত্রিশক্ষী বা ব্রাহ্মণ উপনিষদ। উভয় পদতল পূর্ব ও উত্তর জানুদয়ের মূলে স্থাপিত করিয়া সমকায় বিশিষ্ট হইয়া সুখে উপবেশন করাকে স্বস্তিকাসন বলে। এই আসনে মেরুদণ্ড সরল ও উন্নত থাকিবে, বক্ষস্থল সম্মুখ দিকে ফুলিয়া উঠিবে না। হস্তদ্বয় স্কন্দদ্বয় হইতে সোজা অথচ আলগাভাবে প্রসারিত হইবে এবং হস্ততলোদ্বয় দুই জানুর উপর বিন্যস্ত থাকিবে। ইহা একটি উত্তম ধ্যানাসন। এই আসনে বসিয়া বায়ু সাধন করিলে অল্প সময়েই বায়ুসিদ্ধি লাভ করা যায়। উপাসনা, ধর্মগ্রন্থ পাঠ, দেব পূজা আদি কার্য এই আসনে উপবিষ্ট হইয়া করা কর্তব্য। সিদ্ধাসন। যোনিস্থান কমঙ্ঘ্রি মূল কৃত্বা দৃঢ়ং বিন্যাসেত। মেঢ্রে পাদ হ্যালো, মৈথ। হ্যাঁ, হুম। শোনা 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 যাচ্ছে যাচ্ছে? না? না। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ রে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সিদ্ধাসন। যোনিস্থানকমঙ্ঘ্রি মূলং ঘটিতং কৃত্বা দৃঢ়ং বিন্যাসেত। মেঢ্রে পাদমৈথকমেব হৃদয়ে ধৃত্বা সমং বিগ্রহম। স্থাণু সংযমিতেন্দ্রিয়ঃ চলাদৃশা পশ্যন ভ্রুবরন্তরং চৈতন্যাক্ষ পাটো ভেদজনকং সিদ্ধাসনং প্রচ্ছতে। গোরক্ষ সংহিতা। যোনিস্থানে শিবনিতে বাম গোড়ালি দৃঢ়ভাবে স্থাপন করিয়া ডান গোড়ালি লিঙ্গমূলের উপরে মেঢ্রদেশে আবদ্ধ করিয়া হৃদয়ে চিবুক বিন্যস্ত করত, দেহকে উন্নত এবং সমভাবে স্থাপন পূর্বক
অন্তর্মুখী ইন্দ্রিয়ের সাহায্যে ভ্রূমধ্যে দৃষ্টি নিবদ্ধ করিয়া স্থিরভাবে উপবেশন করাকে সিদ্ধাসন বলে। সিদ্ধাসন সিদ্ধি লাভের খুবই অনুকূল। এই আসনের দ্বারা সুষুম্না নাড়ির দ্বার উন্মুক্ত হয়। মেরুদণ্ড সহজ সরল থাকায় বায়ুর পথ সরল ও হুম সহজগামী হয়। প্রসুপ্ত কুণ্ডলিনী শক্তি ঊর্ধ্বমুখী হয়। এই আসনে ৩ ঘণ্টা স্থিরভাবে বসিতে পারিলে আসন সিদ্ধ হওয়া যায়। যোগশাস্ত্রে বহুবিধ আসন প্রচলিত থাকিলেও যোগসিদ্ধি লাভেচ্ছু সাধকের সর্বপ্রকার আসনই অভ্যেস করার প্রয়োজন নাই, বরং উপরোক্ত ৩ প্রকারের ধ্যানাসনের মধ্যে নিজ নিজ সুবিধা অনুযায়ী কোনো আসন অভ্যাস করিয়া যোগ সাধনে প্রবৃত্ত হওয়াই শ্রেয়। প্রথম শিক্ষার্থী সদ্গুরু সন্নিধানে আসনের প্রণালী শিক্ষা করিয়া উত্তমরূপে আসনে অভ্যস্ত হইয়া অতঃপর যোগ সাধনে প্রবৃত্ত হইবে। হ্যাঁ, তো হ্যাঁ করলাম না। হ্যাঁ মানে এর মূল কথাটা তো আমরা ডিসকাস করলামই অলরেডি আগে, যে মূল কথা এটাই যে ওই ৩টে আসনই কার্যকারী। এই ৩টে, কারণ আরো প্রচুর আসন আছে, উৎকট আসন, তারপরে পদশিরাসন, কত রকমের আছে টাছে। তো আমরা কিন্তু ক্রিয়ার জন্য আসন বলতে ওই মহামুদ্রাটাকে তো ঠিক আসন বলবো না, ওখানে এটা মুদ্রা। তো ওই এই হঠযোগের থেকে এই উম, পদ্মাসনটাও হঠযোগেরই অঙ্গ। তো এই আসন ৩টে। আর বেসিক্যালি এটা বেসিক জিনিস, কেননা গ্রাউন্ড ওয়ার্কটা না হলে আর বাকিটা কি করে হবে। তো সেই জন্য বলছেন যে সাধকের, ঠাকুর বলছেন সাধকের সব রকম আসন প্র্যাকটিস করার দরকার নেই। এবার হ্যাঁ, আমাদের রামদেবজি যেমন অনেক রকম আসন বলেন, ওগুলো শরীরের জন্য ঠিক আছে, ওগুলো করলে শরীর ভালো টালো থাকে। বয়সকালের আর্থারাইটিস বা আরো কত রকম হাঙ্গামা, এগুলো তো আসন যারা করবে তারা এগুলো থেকে ফ্রি থাকে। তো সেগুলো ঠিক আছে, কিন্তু এই ক্রিয়াযোগের জন্য, ব্রহ্মজ্ঞানের জন্য, ব্রহ্ম আত্ম উপলব্ধির জন্য ৩টে আসনকে ঠাকুর আমাদের আমাদের গুরুদেবেরা অ্যাপ্রুভ করছেন। ১ নম্বরে নিশ্চয়ই পদ্মাসন। তারপরে অবশ্য একটা কথা এখানে বলা হয়নি, এটা আসলে বলা নেই, তবে ঠাকুর অন্যান্য জায়গায় বলেছেন, পত্রাবলীতে লাহিড়ী বাবা বলেছেন, একভাবে একই পশ্চারে পদ্মাসনে বসে থাকা, পা তো ঝিঝি ধরে যায়, পা চেঞ্জ করাটা কিন্তু অ্যালাউ করে ঠাকুর। প্রথম দিন থেকেই বলে দেন যে হ্যাঁ বসবে বটে, তবে মাঝে মাঝে তোমরা পা চেঞ্জ করবে, এটাতে এটা অনুমোদিত, এটাতে কোনো অসুবিধে নেই। তো পদ্মাসনও আছে, স্বস্তিকাসনও আছে, সিদ্ধাসন আছে, পা কিন্তু চেঞ্জ করা যায় এবং করতে হয় মাঝে মাঝে, এক হ্যাঁ, নাগারে বেশিক্ষণ পত্রাবলীতে থাকলে। আছে, পত্রাবলীতে লাহিড়ী মহাশয় বলেছেন। পত্রাবলীতে আছে তো? হ্যাঁ হ্যাঁ বলেছেন। তো সেই জন্য এটা অ্যালাউ করা হয়। আমি এখানে তো একটা কথা বলবো। হ্যাঁ, বল না, মানে আমি যখন গুরুদেবের বল। কাছে যাই তার আগে তো আমি স্যারের কাছে গেছি, আমি আধ ঘন্টা 40 মিনিট স্যার আমাকে পদ্মাসনে বসা অভ্যেস করিয়েছিলেন। আমি কল্যাণদার কথাই বলছি। উনি আমাকে 40 মিনিট অভ্যেস করিয়েছিলেন এবং আমি 40 মিনিট পদ্মাসনে বসতাম। তা আমি যেদিনকে প্রথম গুরুদেবের কাছে গেলাম, আমার দীক্ষা হলো, উনি কিন্তু আমাকে পদ্মাসনটা অ্যালাউ করলেন না। উনি আমাকে বললেন পদ্মাসনে বসার দরকার নেই, সুখাসনে বসো। আমি কি সাধনা করি। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। হুম। না, এটা কিন্তু স্পেসিফিক, মানে ঠাকুর কাউকে যদি স্পেসিফিক কিছু বলে থাকে, গুরুরা তো কিছু দেখতে পান, তো গুরুরা দেখে কাউকে যদি কিছু স্পেসিফিক বলে থাকে তো সেটা স্পেসিফিক। বাকি তো আমরা এই বইয়ের একদম একদম। পরিপ্রেক্ষিতে করছি। তো স্পেসিফিক কাউকে যদি সেটা গুরু পড়ে থাকে বলে থাকে, তো সেটা তার জন্য সেটাই হচ্ছে আসল, সেটাই হচ্ছে প্রসেস। তো সেটা তো কোনো কিছু নেই, কারণ এটা স্পেসিফিক ঠাকুর, যেরকম ঠাকুর কল্যাণদা বলল যে ঠাকুর স্পেসিফিক একজনকে বলেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিয়া করতে পারো, তাই বলে তো ওটা ওটা মানে সব ক্রিয়ার জন্য প্রযোজ্য না, ওটা ওনার জন্য এটা স্পেসিফিক। এটা সবার, এবং এটা সবার জন্য নয়। তবে তবে এটা ঠিক, কিন্তু তুই কাবেরী পয়েন্ট আউট করলো তাই, পেলভিক কিছু ডিসঅর্ডার মানুষের থাকতে পারে, বয়স্ক হ্যাঁ, মানুষদের থাকতে পরে পারে, আমার স্কোলিওসিস ধরা পড়লো স্যার। পরে স্কোলিওসিস কথাই আমি, ধরা পড়লো। এই
এই কথাটাই বলতে যাচ্ছি যে কিছু পেলভিক ডিসঅর্ডার মানুষের থাকতে পারে, তারা বেশিক্ষণ পদ্মাসনে পারবে না। তো ঠাকুরের তো অন্তর্দৃষ্টি, দেখ ঠাকুর তো আর ডাক্তারি পড়েননি, মানে পড়ে তো তোর কেসটা এক্স রে স্টাডি করে তো আর বলেননি। তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে তিনি বুঝে নিয়েছেন যে এর ক্ষেত্রে ব্যাপারটা একটু রিল্যাক্সেশন না হলে হচ্ছে না, তাই বলেছে গুরুবাক্য বেদবাক্য, তুই করবি নিশ্চয়ই তো ওভাবেই সেটা করবি। তো তার মানে এই নয় তার মানে এই নয় যে সুখাসনে বসে ক্রিয়া করলে তার সিদ্ধি লাভ হবে না, মানে আরে না স্ট্রেট না প্রশ্ন না স্ট্রেট উত্তর। না না না, হ্যাঁ, এই তো সেটাও সত্যি হবে, কথা। কারণ গুরুর একটা প্রভাব আছে, একটা জেনারেল রাইট আপ, বই, তত্ত্বকথা আলোচনা, কারণ আমরা তো বইয়ের পরিপ্রেক্ষিতে বলছি, তো সেটা একটা ব্যাপার আছে, একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট এবং প্র্যাকটিক্যাল চেঞ্জেসেরও ব্যাপার আছে। মানে যেহেতু এই চেঞ্জেসের কথাটা এলো, তো আমি তো মোটামুটি যত লিয়েনেজ আছে সবার ক্রিয়া মোটামুটি আমি জানি, তো ডিফারেন্সও জানি। তো ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে এই ডিফারেন্স এত হলো কেন, মানে কিছু ডিফারেন্স, এতই ডিফারেন্স যেটাকে ডিফারেন্স বলা চলে, ফ্লেভার চেঞ্জ বলবো না, ঠিক আছে? তো উনি তখন একটা কথা বলেছিলেন যে দেখুন, এটা তো হচ্ছে সায়েন্টিফিক পদ্ধতি, তো সায়েন্টিফিক পদ্ধতিতে যারা গুরু আছে তারা কিছু চেঞ্জ করে বা তারা কিছু ফ্লেভার চেঞ্জ করে একটা রেজাল্ট পেয়েছে, ভালো রেজাল্ট পেয়েছে, সে তার শিষ্যকে সেটা দিয়ে দিয়েছে। তো সেভাবে চেঞ্জেস গুলো এসছে যে পেয়েছে, কিন্তু বেসিকটাকে সবাই, মানে বেসিক কাঠামোটাকে সবাই মেনটেন করেছে, তো সেটা তো আছে। তো তার মানে ঠাকুর যেহেতু বেসিক কাঠামোতে বলা আছে পদ্মাসন, তার মানে এই নয় যে কেউ সুখাসনে করলে তার সিদ্ধি লাভ হবে না, বা না না ক্রিয়ার না। এই পার্টটা করলে হবে না, ওই পার্টটা করলে হবে, সেরকম কিচ্ছু নয়। তো হ্যাঁ, যেভাবে, মানে এইটাই আর কি, আমি তখন একটু অবাকই হয়েছিলাম যে আমি তো মানে অনেকক্ষণই বসতে পারি পদ্মাসনে, তাহলে গুরুদেব কেন বললেন আমাকে, তখন বুঝিনি। কোমরের একটা প্রবলেম আমার ছিল ছোট থেকেই, আর সেটা যেহেতু মেজর প্রবলেম আমি জানতাম না। পরে আমি মানে যখন ব্যথাটা খুব বাড়ে তখন স্যারই আমাকে ইকোতে পাঠান এক্সরে করার জন্য, তখন দেখা গেল আমার একটা স্কোলিওসিসের সমস্যা আছে। তো যাই হোক, তো সেই থেকে আমি আর পদ্মাসনে বসি না, আমি ওইভাবেই বসি, মানে হ্যাঁ হ্যাঁ, আজকে যে এত যেভাবে, ভ্যারিয়েশন আসছে বলে আমি বললাম, প্রসঙ্গটা হ্যাঁ হ্যাঁ, না তুললাম। না, ঠিক আছে, যেটা তো নিশ্চয়ই খুব আলোচনার ঠিক। মধ্যে তো এবং আসবেই। সে এবং লাস্ট কথা এটাই মনে রাখতে হবে, গুরু প্রণামের মন্ত্রে আছে ধ্যানমূলং গুরুর মূর্তি, পূজামূলং গুরু পদম, মন্ত্রমূলং গুরুর বাক্যম, মোক্ষমূলং গুরু কৃপা। গুরুর বাক্য হচ্ছে শেষ বাক্য, গুরুদেব বলেছেন, ব্যাস আর কোনো কথা নেই। কারণ ব্রহ্মবাক্য তো, এটা ইগনোর করলে বরং প্রবলেম বেশি, এটাকে মেনে চললে কোনো প্রবলেম নেই। কাজেই তুই যেটা করেছিস ঠিক করেছিস, এটাই করবি। তো আর কারো কোনো এই ব্যাপারে প্রশ্ন বা কিছু হ্যাঁ, বলার আছে? একটা প্রশ্ন ছিল কল্যাণদা, বিশ্বনাথ দা, যে হ্যাঁ, পদ্মাসনে পাটা কত উঁচু বা কত পিছনে করা উচিত, এই নিয়ে কি কিছু আইডিয়া আছে? আরেকবার মানে বল, আরেকবার বল, আরেকবার বল। পদ্মাসনে হুম। পাটা তো অনেক উপর অব্দি তোলা যায়, আবার মাঝারিও রাখা যায়, আবার একটু ইজ ইজ করেও রাখা যায়। তো সেইটার ব্যাপারে কি কেউ জানো যে হোয়াট ইজ না দ্য অপটিমাম? কিছু, হ্যাঁ, শোনো, তাহলে বলি। আমি আর আমার মেজো মামা, আমরা তো প্রায় একসঙ্গেই যেতাম ঠাকুরের কাছে, মানে অমিতাংশু রায়। তো উনি তো সিনিয়র মোস্টদের একজন। ওনার একটা আপত্তির জায়গা ছিল যে ওই পদ্মাসনটা বসলে মানে একটা হাঁটু একটু উঁচু হয়ে থাকে, তো ওটা একদম বলছে বটে কিন্তু ওটা একদম মেজের সঙ্গে সমান হয় না। তো ওর খুব একটা ঠাকুর এটা আপনার তো এরকম হয় না, আমার এরকম কেন? ঠাকুর বললেন, কোথায় আমার এরকম দেখতো? দেখা গেল হ্যাঁ ঠাকুরেরটাও একটু উঁচু হয়ে আছে। ঠাকুর বললেন, ওর দিকে মাথা ঘামাচ্ছিস কেন? মানে বক্তব্য হলো যে ওটা তুমি পাটা কতটা দৃঢ় করে রাখছো, কতটা লুজ করে রাখছো, এটা তোমার পার্সোনাল ব্যাপার। কারণ একইভাবে তুমি সারাক্ষণ তো রাখতে পারবে না, তোমাকে মাঝে মধ্যে একটু লুজ, একটু রিল্যাক্সেশন, আবার একটু এরকম করতে হবে। তো এই জন্য এটাকে এতটা গুরুত্ব ঠাকুর দেননি। কিন্তু আমার মেজো মামার এটা নিয়ে খুব অভিযোগ, মানে অনুযোগ ছিল যে একটা হাঁটুর মানে গ্যাপ থেকে যাচ্ছে, ও তলায় ওখানে গামছা দিত বা এসব করতো। কিন্তু ঠাকুরের
জিজ্ঞেসই করলো একদিন যে এখানটা কি করবো, ঠাকুর বললেন, এটা সেকেন্ডারি, তুই তুই করে চালু করে দে, তুই ক্রিয়া শুরু কর, ওদিকে নজর দিতে হবে না। তো এটা আমার আমার নলেজে এইটুকু আছে ভাই, আমি তাই বললাম। না, ওগুলো মাইনর জিনিস, ওগুলো নিয়ে মানে ওগুলো নিয়ে অ্যাকচুয়ালি থিওরিটিক্যালিও কোথাও লেখা নেই, তা যেহেতু আমরা এই কথা হ্যাঁ, বলছি। দেখে নিই, তো দেখে আর নিই। এই নিয়ে মানে যদি হয় মানে স্ট্রেট উত্তর গুরুই দিতে পারবেন, বাট ওটা যেরকম ঠাকুর বললেন ওটা মাইনর জিনিস, ওই দিকে অতটা মাথা না ঘামিয়ে পদ্মাসন হচ্ছে বা যেটা আসন হচ্ছে তাতে ক্রিয়া করাটা হচ্ছে মানে সবচেয়ে বেশি জরুরি। তুমি ভাবো না, আমাদের তো হিউম্যান বডি রে বাবা, এটা তো আমরা সেই যান্ত্রিক ওই এআই নয়, তাই না? কাজে আমরা 2 ঘন্টা একভাবে থাকতে পারবো নাকি? এটা কি হয়? একটু এদিক ওদিক হবে না, তো ওতে কিচ্ছু হয় না। আর কারো কোনো প্রশ্ন বা কমেন্ট আছে? তো না থাকলে আমরা এগোতে পারি আসনের বিধি। হ্যাঁ। আসনের বিধি। গোময়াদি পরিষ্কৃত স্থানে নিজ নিজ আয়ত্তীকৃত আসনে উপবেশন করিতে হয়। এই আসন চৈলাজিন কুশোত্তরম হওয়া চাই, অর্থাৎ প্রথমে কুশ বিছাইয়া তাহার উপর লোমযুক্ত মৃগচর্ম বা কম্বল, তদুপরি রেশম বস্ত্র বিছাইয়া পূর্ব বা উত্তরমুখে বসিতে হয়। এই আসন যেন মাটি থেকে অধিক উচ্চ বা মাটির সমানও না হয়। মেরুদণ্ড, বক্ষদেশ, গ্রীবা, মস্তক, পঞ্জরাস্থি প্রভৃতি সরলভাবে রাখিয়া উপবেশন করিলেই সমং কায় শিরগ্রীবং হওয়া যায়। এইভাবে উপবেশন করিয়া ভ্রূদ্বয়ের মধ্যে দৃষ্টি সংস্থান পূর্বক গুরুর উপদেশ মতো ক্রিয়াদি করিতে হয়। যোগ সাধন করিতে গেলে বহিরঙ্গের দিক দিয়া যেমন এই আসন অতি প্রয়োজন, তেমনি অন্তরঙ্গ ভাবেও দেহের ভিতর এই আসন করিতে হয়, যাহা যোগ মার্গ অনুসরণকারী সাধকগণের অবশ্যই জানা প্রয়োজন। অন্তরঙ্গ বিচারে বলা যায় যে এই শরীরই সেই আসন, যোগীগণ শরীরের ভিতরই এইরূপ আসন স্থির করিয়া লন। সুষুম্নার অভ্যন্তরেই আহ তাহার গুপ্ত স্থান। এইখানে যে ব্রহ্মনারী রহিয়াছে তাহা মহাপাপ বিমোচিনী, মহাপুণ্যময়ী, নিত্যা, তাই সূচি অর্থাৎ পবিত্র স্থান। গুরুপদিষ্ট নিয়ম অনুসারে বাহিরের আসনে যথারীতি উপবাসন করিয়া সুষুম্নার ওই সূচিস্থানের অতি উচ্চ বা অতি নীচ নহে এইরূপ মাঝামাঝি স্থানে, অর্থাৎ সপ্তচক্রের মধ্যচক্রে হৃদয়ে বা অনাহত চক্রে বায়ু আকর্ষণ দ্বারা শরীরের অধোগামী বেগের ভার অর্পণ করিতে হয়। ইহাকেই আত্ম আসন প্রতিষ্ঠা করা বলে। ক্রমে অভ্যাসের দ্বারা ওই বেগ ধারণে আয়াস থাকে না, অঙ্গ কম্পনাদি নষ্ট হইয়া যায়, তখন আসন স্থির হয়। অনাহততে আসন স্থাপন করিলে পূর্বোক্ত চৈল অজিত কুশের উপর স্থিত হয়, কেননা কুশ হইতেছে ব্রাহ্মী শক্তি অর্থাৎ পৃথ্বীতত্ত্ব, ইহার স্থান মূলাধার। অজিন হইল বৈষ্ণব শক্তি, ইহার স্থান স্বাধিষ্ঠানে। চৈল হল রৌদ্রী শক্তি, ইহার স্থিতি মণিপুরে। এই 3 চক্রের উপরে অর্থাৎ হৃদয় চক্রে উপবেশন করিতে হয়। ক্রিয়াকালে শ্বাস টানিয়া ফেলিবার অর্পণ সময়ে হৃদয় চক্রে লক্ষ্য রাখিতে হয়। মেরুদণ্ড সমভাবে রাখিয়া শ্বাস টানিতে গেলেই হৃদয়ে অল্প কষ্টের অনুভব হয়, তখন হৃদয়কে কিঞ্চিত সংকুচিত করিয়া লইতে হয়। পরে বায়ুর স্থানে অর্থাৎ অনাহত চক্রে শ্বাস ত্যাগ করিতে হয়। এই অবস্থায় হৃদয় একটু সম্প্রসারিত হয় এবং প্রাণের বেগ অনাহত চক্রে ধৃত হয়। এই চক্রে প্রাণশক্তির স্থিরতা জন্মিলেই হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, তখনই সাধকের প্রকৃত অটল আসনে প্রতিষ্ঠা হয়। এই অতএব জায়গাটায় আমার এই যে লাস্ট কিছুটার আমি একদম কিছু বুঝিনি, আর এটা আমার অনেকদিন ধরে প্রশ্ন আছে, এই অনাহততে আসন বসানোর মানেটা কি? হ্যাঁ, তো এটা একটা শেষ করে নিয়ে আরেকটু আছে, তো তারপর আমরা ডিসকাশনে যাই। হুম হুম। হ্যাঁ, আরেকটা তো বাকি প্যারাগ্রাফ আছে। পার্টটা বলুন, আরেকটা প্যারাগ্রাফ আছে। অতএব ব্রাহ্মী, বৈষ্ণবী ও রৌদ্রী এই 3 শক্তির ওপর হৃদপদ্মে আত্মশক্তির প্রতিষ্ঠা করিলেই আত্মাসন চৈলাজিন কুশোত্তর হয়। কুশের ওপর লোমশ চামড়া
ও তদুপরি তসরাদি বস্ত্র বিছাইয়া তাহাতে ক্রিয়া করিলে শ্বাসের ও মনের ঘর্ষণে শরীরের যে এক প্রকার বৈদ্যুতিক ও দিব্য তেজের সঞ্চার হয়, তাহা যেমন পৃথিবী আকর্ষণ করিতে পারে না, তেমনি মূলাধার স্বাধিষ্ঠান মণিপুরের উপরে অর্থাৎ অনাহততে শরীরের বেগ ধারণ এবং তাহাতেই সম্পূর্ণরূপে ভর দিয়া স্থির হইতে পারিলে মন আর বিষয়ে চঞ্চল হইয়া ওঠে না। এইরূপে মন স্বতই বিষয়াক্রমণ হইতে মুক্ত হইয়া অচঞ্চল অবস্থায় স্থিতি লাভ করে। এই স্থিরাবস্থা হইতেই শরীর কান্তিময় হয় এবং সাধক অধিকতর মনঃশক্তি সম্পন্ন হইয়া ওঠেন। হুম, হ্যাঁ, এবার করতে পারি, এবার আমরা ডিসকাস করতে পারি, আলোচনা করতে পারি। অ্যাকচুয়ালি এখানে না শুধু আসন নয়, পুরোপুরি যোগের যে ফান্ডামেন্টাল আছে, যে হুম পরিকাঠামো আছে, যে বেসিক্স আছে, সেটা এখানে পুরো ঠাকুর মানে বীজ এক ইসে লিখে দিয়েছেন। হ্যাঁ, বীজটা বলা আছে এখানে। হুম তো বললাম না। হ্যাঁ গো, অ্যাকচুয়ালি প্রথমে এটা বলে নেওয়া যে আসনের ব্যাপারে ঠাকুর কিন্তু দু একটা আরো কথা বলতেন। আমরা তো আসন বলতে আসনের পশ্চাৎটাও বুঝি, আর আসন বলতে সেই জিনিসটাও বুঝি যেটার উপরে বসে আমাদের আসন করা। তো কম্বল যাদের যাদের ওই অজিন মানে ওই হরিণের চামড়া, এটা তো খুব সবাই পারবে না, জোগাড় করা যাবে না। যেমন আমাদেরই তো নেই। একটা আন্দামান থেকে একটা জোগাড় করেছিলাম, কিন্তু সেটা রোম টোম উঠে সে এক কাণ্ড হলো, সেটাকে গঙ্গায় ফেলে দিলাম। তো মুনি ঋষিরা অরণ্যে থাকতেন, তাদের ওই মৃগচর্ম উম, তারা গ্রহণ করতেন। কিন্তু দেখেছি, এটাকে আর্থিং বলবে না কি বলবে তো জানো, মাটিতে বসে আসন করাটা কিন্তু ঠাকুরের নিষেধ ছিল, বারণ ছিল। বারণ করতেন কিছু একটা পেতে করতে হবে, প্রেফারেবলি কম্বল। তো কম্বল তো এক একটা কম্বল এক এক রকম। আজকালকার মতো ওরকম ফাইন কম্বল তো আমরা তখন ছোটবেলায় আগে পাইনি। তাই একটা চৈল, চৈল মানে অ্যাকচুয়ালি ইয়ে হলুদ রঙের যে চাইনিজ যে কাপড়গুলো, সিল্কি যে কাপড়গুলো, ওগুলোকেই চৈল বলা হতো। তবে এমনি সাধারণ কাপড় হলেও চলবে। কিন্তু ওই আসন, কম্বল আসন, তার উপরে প্রথমে কুশাসন, তারপরে কম্বল আসন, তারপরে ওটা বিছিয়ে বসা, এটা কিন্তু প্রাইমারিলি এটা বলা হয়। তো অ্যাকচুয়ালি যার কুশাসন নেই, যার ওই জিনিস নেই, তারও অ্যাটলিস্ট এটা সাধুদের তো রমতা সাধু বাহতানি, সে ঘুরে বেড়ানোর সাধু, সে সবসময় অত কাণ্ড পারে না, সে একটা কম্বল অ্যাটলিস্ট আছে। আমি দেখেছি যেখানে কিছু নেই সেখানে ঠাকুর কম্বল পেতেও করেছেন, ক্রিয়া করেছেন। এটা কোনো ব্যাপার নয়। মানে এই লাইনটা নেওয়া হয়েছে কিন্তু গীতা থেকে। গীতায় আছে চৈলাজিনু কুশোত্তরম। তো আসনে চৈলাজিনু কুশ মানে এটা হচ্ছে আসনের যে বসবো যে জায়গাটায়, সেই জায়গাটার প্রিপারেশন। কুশ, তারপরে কম্বল, তারপরে মানে যেহেতু অজিন নেই, আমাদের যেহেতু অজিন নেই, অজিন মানে মৃগচর্ম নেই, তার বিকল্প হিসেবে শুধু কম্বল ঠাকুর অ্যাপ্রুভ করেছেন। তো সেটার উপরে বসা এবং ওই শরীরের কোনো অংশ যাতে মাটিতে টাচ না হয়, এমনকি মহামুদ্রার সময়ও এটা কিন্তু ঠাকুরকে দেখেছি ইম্পর্টেন্স দিতে। তো শরীরে এরকমও বলেছেন যে দেখ, ক্রিয়া করতে করতে শরীরে একটা বিদ্যুৎ শক্তির একটা স্ফুরণ হয়, তো জাগরণ হয়। তো সেইটার জন্য সেটা প্রিজার্ভ রাখাটারই তো কথা। মাটিতে হলে সেটা হয় না। হয়তো দেখো ভাই, আর্থিং এর ব্যাপার, এসব সায়েন্সের ব্যাপার তোমরা ভালো বুঝবে, কিন্তু আমি ঠাকুরের ওই বেদ বাক্য বলে ধরেছি, ঠিক আছে। এইবার কথা হলো, এটা গেল বাহ্যিক আসন। আসল আসন তো সেই হৃদয় আসনে। আসল আসনটা তো আমাদের অন্তরে, যেখানে তার জন্য আমাদের আসন পাতা আছে। তো মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর, এই যদি তিনটেকে যদি আমি ধরি, যে কুশ আর অজিন আর চৈল, মানে আমার আসল আসন প্রতিষ্ঠা আমার হৃদয়। জিহ্বা গ্রন্থি ভেদ হয়ে গেল, তিনটে গ্রন্থি আছে, ব্রহ্ম গ্রন্থি, বিষ্ণু গ্রন্থি, রুদ্র গ্রন্থি। সেটি এখানে বলা হয়েছে। অর্থাৎ আমাদের এই জিহ্বা গ্রন্থি ভেদ হলো একটা হৃদয় গ্রন্থি, তারপরেই মূলাধার গ্রন্থি।
বাকি রইল মূলাধার গ্রন্থি, মানে তারপরে তোমার এই কুণ্ডলিনী জাগরণ আর কি। তাহলে এই তিনটে ফেজ। তো এই হৃদয় গ্রন্থি ভেদটাকে এতটা ইম্পর্টেন্স দিলেন, কেননা এরপরে জিহ্বা গ্রন্থি ভেদ তো ধরে নেওয়া যাক হয়েই গেছে। তারপরে হৃদয় গ্রন্থি ভেদটাই হচ্ছে সাধকের টার্গেট। হৃদয় গ্রন্থি ভেদ হয়ে গেল, তাহলে তো সুষুম্না একদম পুরো ওপেন হয়ে গেল। এইবারে জাস্ট কুণ্ডলিনী জাগরণ ছাড়া আর কোনো ব্যাপারই নেই। তো সেইটাকেই এখানে ঠাকুর এইরকম সিম্বলিকলি সিগনিফিকেন্টলি এখানে এরকম ভাবে বলেছেন যে এই আসনটা অ্যাকচুয়ালি হৃদয় আসনে বসা, ক্রিয়ার যখন এই ঠক্করি বল বা যেটাই করছি সেই হৃদয়েই গিয়ে পড়ছে, হৃদয় আসন অর্থাৎ অনাহততে গিয়ে পড়ছে, এবং সেইটার মাধ্যমেই কিন্তু সাধকের সাধনার উপলব্ধির সঞ্চারটা হবে। এইভাবেই ব্যাপারটা আমি বুঝেছি আর কি। হুম। তো কারো কোনো প্রশ্ন আছে বা কমেন্ট? না, এই যে এখানে বলছে যে হৃদয়কে কিঞ্চিত সংকুচিত করিয়া লইতে হয়, পরে বায়ুর স্থানে অর্থাৎ অনাহত চক্রে শ্বাস ত্যাগ করিতে হয়। এটা কিভাবে করব? আমরা যখন শ্বাসটা টানছি তখন তো আমরা চক্রে চক্রে টানছি। তো হ্যাঁ, এই 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 জায়গাটা একটুখানি যদি বুঝিয়ে দেন খুব ভালো হয়। ওরে দেখ না, তুই যখন শ্বাসটা আবার ছাড়ছিস মানে একটু পজিশন না, আমরা একটু তো টিল্টেড হচ্ছে রে বাবা। এটা ইচ্ছে করে তুই হৃদয়টাকে স্কুইজ করছিস বা করছিস না এরকমটা কিন্তু আসছে না। তুই যখন বায়ুটা টানছিস এবং বায়ুটা ফেলছিস তখন কিন্তু মানে ঠক্করটা, মেনলি ঠক্করের কথা ভেবে এটা বলা, তো তখন কিন্তু ওই একটুখানি অল্টারেশন হচ্ছে। আমার মনে হচ্ছে এটাকেই মিন করেছেন, হ্যাঁ, পজিশনটার মধ্যে একটুখানি হয়েছে। হ্যাঁ, এখানে এইটাই। কল্যাণ একটা বলা, যারা প্রথম প্রথম ক্রিয়া করে, আহ হুম আমার সামনেই একজন এসছিল যে হুম ঠাকুরকে হুম কমপ্লেন করেছিল যে আমি ক্রিয়াটা শুরু করেছি, আমার একটু বুকে ব্যথা হচ্ছে। তো ঠাকুর বলল আচ্ছা। প্রাণায়াম শুরু, ঠাকুর বলল না ওটা হয়, প্রাণায়াম তো কিছু চিন্তা নেই, ওটা কর, তোর হার্টের কোনো প্রবলেম না, তুই কর, ওটা আপনি আপনি ঠিক হয়ে যাবে। তো এই যে এখানে যেটা লেখা আছে হয়তো সেই জিনিসটা, যে শুরুতে যে প্রাণায়াম প্রাণ উঠতে থাকে, কারণ প্রাণের মেইন ব্যালেন্সটা কিন্তু হৃদয়, প্রাণবায়ু হ্যাঁ ব্যালেন্সিংটা কিন্তু হৃদয়তে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেখান থেকে আমরা উপর বা নিচ করছি, এবং নাভিটা হচ্ছে মিন পয়েন্ট, আমি যদি হুম ম্যাথামেটিক্যালি বলি। হুম তো হুম সেই জন্য আর এই পার্ট যেটা যেটা এসছে, এটা রুটটা যেহেতু রুটটা আমি পড়েছি, যেখান থেকে নেওয়া হয়েছে, সেটা কিন্তু ওয়াইডার যোগের যে বইটার থেকে এই পার্টটাকে ঠাকুর বিশ্লেষণ করেছেন, সেই বইটা হুম কিন্তু ওয়াইডার যোগের বই, ক্রিয়াযোগেরই, কিন্তু ওটা ওয়াইডার যোগকে ব্যাখ্যা করছে। আর যখন হুম হুম ওয়াইডার যোগকে ব্যাখ্যা করছে, তখন কিন্তু মানে যে তিনটে পার্ট আছে যেটা কল্যাণদা বলল, সেটা হচ্ছে হৃদয়গ্রন্থি, জিহ্বাগ্রন্থি আর রুদ্রগ্রন্থি। তো এই তিনটে গ্রন্থির মধ্যে হৃদয় গ্রন্থিটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট, কারণ হৃদয় গ্রন্থিটা না খুললে তো মানে অনাহত চক্রটা যতক্ষণ পর্যন্ত না খুলছে তখন তো লাইন খুলছে না। তো সেই জন্য, আর যে আত্মা, আত্মাটা কিন্তু আমরা বলি হৃদয়, সেই হৃদয়টা কিন্তু হার্ট নয়। মানে এটা হচ্ছে, যে হৃদয় পার্টটাকে বলা হচ্ছে যে হার্টের প্যারালাল একটা জায়গা, যেটা শাস্ত্রে বলা হচ্ছে যেখানটায় কনসেন্ট্রেশন অফ প্রাণ আছে। তো কারুর যদি, মানে আমি এটাকে ডিসকাশনটাকে বাড়াবো না, কারুর যদি এই বিষয়ে একটু বেশি জানার থাকে, তো সর্বপ্রিয়ানন্দজি একটা ব্যাখ্যা আছে, ও রামকৃষ্ণ মিশনে, উনি আবার ওর সঙ্গে আমাদের মানে কি বলে ক্রিয়াটাও বুঝিয়েছে। ওই ভিডিওটা আছে আমার কাছে, আমাকে অ্যাকচুয়ালি দেবজিৎ পাঠিয়েছিল। সেখানে সে হৃদয়টাকে শাস্ত্র হিসাবে এক্সপ্লেন করেছে। হৃদয় শাস্ত্রে যে আমরা হৃদয় গ্রন্থি বলি, আর যেটা আমাদের হার্ট, যেটা হচ্ছে বায়োলজিক্যাল হার্ট, তার মধ্যে যে তফাৎ আর কেন বলি, তো উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো কারুর দরকার মানে ব্যাখ্যাটাকে ইয়ে করার থাকলে বলে যে আমি ব্যাখ্যাটাকে পাঠিয়ে দেব, কারণ ওই ব্যাখ্যাটা আমি করতে গেলে অনেক সময় লেগে যাবে, আর যেহেতু আছে, যা দরকার তাকে আমি পিং করলে তাকে আমি ফরওয়ার্ড করে দেবো ওখানে। এবং ওর শেষে উনি হংস প্রাণায়ামটাও করে দেখিয়েছেন আর কি। তো সেটা তো
মানে আচ্ছা, আমাদেরকে আলাদা কিছু করতে হবে না, বাস ক্রিয়া করে চলো, তাই তো? হ্যাঁ, আমাদের যেটা আছে, আমাদের হৃদয়গ্রন্থি ক্রিয়া যোগের যে ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ক্রিয়া যোগের ফান্ডামেন্টালে যেটা সরে গেছে সেটা হচ্ছে খেচড়ি। তুমি যতক্ষণ পর্যন্ত না আমি যদি সাইন্টিফিক্যালি, মানে এটা আমার একজন, মানে একজন গুরু যে ডাক্তার, মেডিকেল সায়েন্সে একজন যোগী, ক্রিয়া গুরু, তার কাছ থেকে, তার ব্যাখ্যাতে শোনা। হ্যাঁ, তো সেই ভিডিওটা কেউ চাইলে আমি পাঠিয়ে দেবো। তো যেহেতু মানে আমার কাছে তার অনুমতি নেই, সেহেতু আমি সেই নামটা নেব না, কিন্তু কেউ চাইলে আমি পাঠিয়ে দেবো। তো তার এক্সপ্লেনেশনে যেটা বলছে, যে যতক্ষণ পর্যন্ত না আমাদের খেচড়ি লাগছে, এই যে একটু আগে যে বইতে যেখানে লেখা আছে না, যে যে ইলেকট্রিক্যাল সিস্টেম, তো আমাদের শরীরে যে বায়ু সিস্টেমটা, কানেকশনটা মাথা ব্রেনের সঙ্গে হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না খেচড়ি লাগছে। যেই খেচড়িটা লেগে গেল, সেই সময় কিন্তু ওটা কানেকশনটা ব্রেনে হয়ে গেল। তার মানে কি, যে সারা শরীর সেটা একটা সার্কিট কমপ্লিট করলো। ক্রিয়া তো আফটার অল সে কর্ষণে তো একটা এনার্জি বা সার্কিট তৈরি হচ্ছে, যেটাকে আবার যোগানন্দজি বলছেন যে 1000 বিলিয়ন ওয়াট অফ ল্যাম্প। ওটা না করলে তুমি সেই শক্তিটাকে নেবে কেন? আচ্ছা, সেটাকে আবার ঋষি অরবিন্দ তার বই ইন্ট্রিগাল যোগা, ওখানে বলছে সুপ্রামেন্টাল স্টেটাস। তো এই যে সবাই হুম বিভিন্ন হুম বিভিন্ন ভাষাতে বিভিন্ন বিভিন্ন এসে কিন্তু সেম জিনিস বলেছে। তো সেইখানটা আমাদের খেচরি মুদ্রা, সেটা তো শুধু ক্রিয়াযোগ না, সে খেচরি সিদ্ধি বা খেচরি সিদ্ধির উপর অনেক লিটারেচার আছে। খেচরি মুদ্রাটা খুব ইম্পর্টেন্ট। সে খেচরি মুদ্রা যখন হয়ে গেল, যখন আমার পুরো লাইনটা ক্লিয়ার হয়ে গেল, তখন আমার নেক্সট হচ্ছে হৃদয় গ্রন্থি বা হৃদয়। কিন্তু সেটাকে আমার ফিজিক্যাল হার্ট নয় কিন্তু, হ্যাঁ, সে হৃদয় গ্রন্থি ভেদ। হৃদয় গ্রন্থি ভেদের জন্য আমাদের ক্রিয়াযোগে প্রায় দুটো দুটো ক্রিয়া আছে, মানে শুধু একটা নয়, দুটো ক্রিয়া। দ্বিতীয় ক্রিয়া এবং তৃতীয় ক্রিয়া, তার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু হৃদয় গ্রন্থি ভেদ। তো দুটোই তারপর, ঠক্কর, হ্যাঁ, দুটোই ঠক্কর, তার মানে হ্যাঁ, ওইটা, হ্যাঁ, তার উদ্দেশ্য এটাই। দুটোই হৃদয় গ্রন্থি ভেদের উপর, দ্বিতীয় ক্রিয়া এবং তৃতীয় ক্রিয়া। তো এই যে দুটো ক্রিয়া দিয়ে হৃদয় গ্রন্থি ভেদ বা সেই হৃদয়, যে নটটাকে আমরা সুষুম্না বা যে সুষুম্না যে জায়গাটাকে খুলছি, তারপর তো ফার্স্ট যে মানে যে বায়ু বা যে প্রাণায়ামের যে বায়ু বা জিনিস, সেটা হয়ে যায়। তো এই যে পুরো জিনিসটা আছে, ছটা চক্র, এটাকেই কিন্তু সায়েন্টিফিক প্রসেসে ক্রিয়াযোগ বানানো হয়েছে। মানে এইখানটা লেখাটা কিন্তু ভাঙা ভাঙা তিনটে পার্ট করেছে। এবং যদি ক্রিয়া দিয়ে তুমি ছটা পার্ট যাও, তার মধ্যে দেখবে এই যে লেখা আছে, তিনটে পার্টটা অলরেডি ইনক্লুড হয়ে গেছে। তো আমাদের যে ক্রিয়া যোগ, যেটা লাহিড়ী বাবাজি মহারাজ লাহিড়ী মহাশয়কে দিয়েছেন, তো সেই যোগের সঙ্গে প্রথম ক্রিয়াতে কিন্তু আমাদের সেটা যোগ করে সেই ফান্ডামেন্টালকে আমরা ইনক্লুড করেই করছি। আর তুমি যদি দ্বিতীয় ক্রিয়া করো, দ্বিতীয় ক্রিয়াতে যখন দ্বিতীয় ক্রিয়াটা তো অনাহত চক্রের উপরেই কাজটা হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, দ্বিতীয় ক্রিয়া তো মানে ভগবতে যে যে ঠক্করটা পড়ছে, হুম সেটা তো অনাহত চক্রের উপরে স্ট্রেট, হুম যেটা এখানে লেখা হুম আছে, হৃদয় হুম হুম গ্রন্থির উপরেই হিট হুম করছে। আবার হুম ঊর্ধ্বে ক্রিয়া আছে, যে যেটা লাহিড়ী মহাশয় বলেছেন, যে যে ক্রিয়াটা চতুর্থ ক্রিয়ার পরে আছে, দেখবে পত্রাবলীতে যে পঞ্চম ক্রিয়া, ষষ্ঠ ক্রিয়া, যেটা লাহিড়ী মহাশয়দের মধ্যে, সেখানে কিন্তু অনাহত চক্রের উপরেই ক্রিয়া আছে। হুম যেখানে অনাহত চক্রে ফোকাস করে ক্রিয়া হয়, যেটা লাহিড়ী মহাশয়ের পত্রাবলীতে হুম দেখা যায়। হুম। পঞ্চম ক্রিয়া, ষষ্ঠ ক্রিয়া, এগুলো আছে। যদিও বা আমাদের লিয়ে নেই যে চতুর্থ ক্রিয়াতে আমাদের আমাদের শেষ হয়েছে, কিন্তু তারপরেও ক্রিয়া আছে। এবং সেই ক্রিয়াতে 412 বার মন্ত্র, সেগুলো অনেকটা তুমি পাবে পত্রাবলী পড়লে, হয়তো আমাদের সঙ্গে লিঙ্ক করতে পারবে না। সেখানে কিন্তু, মানে আমি একাডেমিক ক্ষেত্রে বলছি, হ্যাঁ, এটা কিন্তু প্র্যাকটিস বা জিনিস নয়। এটা যেহেতু ভেরিয়েন্স এবং একাডেমিক কিসে বলছি, যে সেহেতু ওই যে পাঠটা লেখা আছে, ওই ক্রিয়াগুলোতে যখন যাওয়া হয়, তখন এটার সঙ্গে এক্সাক্ট মেলে। হ্যাঁ, সেই জন্য বললাম, যেই গ্রন্থের থেকে নিয়েছে সেই গ্রন্থে এর বেসিসটা আছে। হুম তো সেটা আছে, বাট তুমি যদি বলো আমাদের ক্রিয়াতে এগুলো সবকটা আহ, ধরে নেওয়া আছে। হুম কভার এই। করা আছে। তো আর কারো কোনো প্রশ্ন বা আছে?
কারণ আসন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং আসনটা কেন করি, আমরা কিসের জন্য আসনটা এত দিন ক্রিয়াযোগের জন্য ইম্পর্টেন্ট, এটা বোঝা এবং বুঝে যদি আমরা আসনটা করি তো হয়তো আমরা আরো ভালোভাবে আসন করতে পারবো। হ্যাঁ, কারো কোনো হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, আছে? হ্যাঁ, আমি এখানে একটা কথা বলি। হ্যাঁ। আমার দিদি ও আমার আমার গুরুদেবের শিষ্য নয়, তিনি অন্য হরিহরানন্দজির। হুম। আহ, তা ওদের বলা হয় ওই 6টা ক্রিয়া। আমরা তো চতুর্থ ক্রিয়াই জানি আমাদের শেষ, হুম। কিন্তু ওরা ওই চতুর্থ এইমাত্র যেটা আপনি বললেন লাহিড়ী বাবার পত্রাবলীতে ওইগুলো আপ টু এক্সটেন্ড করে চতুর্থ ক্রিয়া থেকে আরো এগিয়ে যায়। হুম। আহ, তাই হয়তো ওরা হয়তো 6টা ক্রিয়া ওদের জন্য, না না, ওদের 6টার মধ্যে এটা নেই। তাই না? না জানি না, আমি তো আর জিজ্ঞেস করিনি সেভাবে। না, ওদের 6টার মধ্যে এটা নেই, কারণ ওদের 6টাকে 6টাই আমি জানি। আচ্ছা, তা আমি আবার বলছিলাম যে দেখ আমাদের তো আমরা জানি চতুর্থ ক্রিয়া পর্যন্ত হয়। আহ একমাত্র একমাত্র পঞ্চানন ভট্টাচার্যের যে ক্রিয়া আছে, হুম সে সেই ধারাতে পুরো জিনিসটাকে মোটামুটি ধরা আছে। আচ্ছা, একমাত্র এক হচ্ছে পঞ্চানন ভট্টাচার্য লিয়েনেজ, আরেকটা হচ্ছে লাহিড়ী বাবার যে ফ্যামিলি লিয়েনেজ যেটা আছে। আমি যদি ওই কলকাতায় বলি, হুম অশোক চট্টোপাধ্যায়ের যে লিয়েনেজ, হুম যেখানে ইয়ে আছে, আম, যে ইসের থেকে নিয়েছে, সত্য বাবা, তো আচ্ছা, ওনাদের লিয়েনেজে 6টা কেন, ওনাদের লিয়েনেজে 11টা অব্দি যায়। তাই আচ্ছা, তো অনেক অনেক পুরো কিছু পুরো পুরো লাহিড়ী মশাইটাকে ওনারা ফলো করেন, কারণ যেহেতু ওটা ফ্যামিলি লিনেজ দিয়ে এসছে। হুম আহ, তিনকড়ি লাহিড়ী, সত্য বাবা, তারপরে অশোক চট্টোপাধ্যায় পেয়েছেন। তো সেই ধারাতে আছে, সেই ধারার কেউ যদি বলে তার সঙ্গে মিলবে, অথবা পঞ্চানন ভট্টাচার্য লিয়েনেজের সঙ্গে মিলবে। এবং সেটা যদি কেউ জানতে চায়, ভোলানাথ ঘোষের একটা বই আছে আহ, যোগের উপর, খুব ভালো বই। উনি খুব রিসার্চ করে লিখেছেন, এবং ঠাকুরের বইটা পড়ে ঠাকুরের বইরও রেফারেন্স আছে হুম ভোলানাথ ঘোষের ওই বইটার উপরে। ওই বইটাতে কিন্তু অনেকটা ডিটেলে লেখা আছে। কারোর যদি আচ্ছা, একাডেমিক ইন্টারেস্ট হয় তো ওই বইটা পড়তে পারে। এবার গিয়ে কিনবো, ঠিক আছে। কলকাতায় গেলে এখানে থেকে পাবো না, কলকাতায় গেলে পাবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বিশ্বনাথ দা, ওই বইটা পাওয়া যায়। ওই বইটার নাম হচ্ছে ক্রিয়াযোগ ও আধ্যাত্মিক অনুভূতি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ বিশ্বনাথ দা, হুম। আমি জিজ্ঞেস করছিলাম যে মানে নম্বর হলো ক্রিয়া 1, ক্রিয়া 2, 5, 6, 7, কিন্তু আমাদের যে 4টা যে আমাদের লিনিয়েজে চলে, সেটা সবকিছুর মধ্যে, এগুলো সবকিছু ওর মধ্যে ইনক্লুডেড আছে কি? কিছু এবং জিনিস সেটা আছে কিন্তু যেটা আমি সমাধির বললাম পরে। না, সেটা ভেরিয়েশন আছে, এবং সেই ভেরিয়েশনের মধ্যে কমপ্লিট আছে, ডিফারেন্ট আছে, কেন আছে তার উত্তরটা নেই। মানে আমি একজনের উত্তরটা দিলাম, এবং এটা নিয়ে ডিবেট করেও মানে কোনো উত্তর পাবে না। হ্যাঁ, কিন্তু আমি এইটা বলতে পারি, যারা যারা সমাধি প্রাপ্ত হয়েছে, আমি যাদের জানি, হ্যাঁ, যাদের সঙ্গে আমার এই ব্যাপারে ডিরেক্ট কথা হয়েছে, তারা কিন্তু সব ফার্স্ট ক্রিয়া, এবং তারা সব কটা ফার্স্ট ক্রিয়াতে 500-র উপরে উঠেছে, হুম ইনক্লুডিং ঠাকুর, যেটা আমি জেনারেলি বলি না, ইনক্লুডিং ঠাকুর। আমি একটা কথা বলতে পারি, যে এই আমাদের যে 4টে বলা আছে, এই 4টে করেই যদি আমাদের ঠাকুর ঠাকুর হয়, তো তার থেকে বেশি দূর যাওয়ার আমাদের কি খুব ঠিক দরকার কথা, আছে? মানে খুব শুধু দরকার 4টে আছে কেন, কি ভাই? একটা করেই যদি হয়ে যায়, যে তার কারণ আছে। পত্রাবলীতে হ্যাঁ, লাহিড়ী মশারি একটা 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 কোয়েশ্চেন, একটা পার্ট আছে, সেখানে আছে যে একজন একজন গেছিল লাহিড়ী মহাশয়ের কাছে, গিয়ে আবদার করেছিল, আমাকে দ্বিতীয় ক্রিয়াটা দাও, আমি ফার্স্ট ক্রিয়া করে ফেলেছি, আমি বিরাট হয়ে গেছি, হুম আমাকে দ্বিতীয় হুম ক্রিয়াটা দাও। এটা বোধহয় পুরাণ পুরুষেও আছে, না পত্রাবলীতে তো আছে জানি, পুরাণ পুরুষে তো, এটা পুরাণ পুরুষেও আছে। এটা অটোবায়োগ্রাফি অফ যোগীতেও আছে। কৃষ্ণানন্দজি ইয়ে সরি ইয়ের জন্য আছে না, ইয়ে যে হ্যাঁ নাম ভুলেছি, ওনার যে ও শিষ্য তার তার রেফারেন্স দিয়েছিলেন উনি তখন, হ্যাঁ। হ্যাঁ, তারপর সেই সময় একজন পোস্টম্যান এসছে, পোস্টম্যানে কাজ করে, প্রায় আধা টলতে টলতে এসছে, চিঠি দিয়েছে, তো লাহিড়ী মহাশয় তাকে বলেছে, আচ্ছা, তার একটা নাম আছে,
তুমি দ্বিতীয় পরের ক্রিয়ার উপযুক্ত হয়েছো, তো তোমাকে আমি পরের ক্রিয়া দিয়ে তো এসেছিল পরের ক্রিয়া দিয়ে দেবো। তো সে বলল, গুরুদেব, তা আপনি যে প্রথম ক্রিয়াটা দিয়েছেন তাতেই যে আমার নেশা হয়, তাতেই যে আমার যা উপলব্ধি হয়, আমি এর উপরে আর যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। এতেই আমি পুরোপুরি উপলব্ধি করতে পারছি, তো আমাদের এর পরের ক্রিয়াগুলো দরকার নেই। আর লাহিড়ী মহাশয় তার পত্রাবলীতে পরিষ্কার বলেছেন যে প্রথম ক্রিয়াতেই সবকিছু হয়। অবস্থা তাপ হয়। ঠিক ঠিক ঠিক। তো যে প্রথম ক্রিয়াতে যদি কেউ ঠিক করে করতে পারে, এবং আমি বললাম তো মানে আমাদের লিয়েনে যে প্রথম ক্রিয়া করে আহ সমাধি প্রাপ্ত হয়েছে আমার জানা, মানে আরো হয়তো থাকতে পারে, আমি যাদের জানি কৃষ্ণানন্দজি প্রথম ক্রিয়া তে হয়েছে মেইলে মূলত প্রথম ক্রিয়া, ঠাকুরেরও মূলত প্রথম ক্রিয়া। আর সবার মধ্যে একটাই কমন আছে, দুজনই 500-র উপরে উঠেছে। আমি শুনেছি আগে ঠাকুর নাকি যখন মানে ঠাকুরের আমরা তো ঠাকুরের সেকেন্ড ফেজে এসেছি, যাদের ফার্স্ট ফেজে আছে তাদের নাকি ঠাকুর কান ধরে 500টা করাতো, যারা আগের শিষ্য তাদের মুখে শুনেছি, আমরা তো আর দেখিনি। তো এই কমনালিটি তো পেয়েছি। অতএব যেটা পেয়ে আমার ঠাকুর পেয়েছেন, যেটা পেয়ে কৃষ্ণানন্দজি পেয়েছেন, বা আরো যারা পেয়েছেন, মানে আমি তো দুজনের জানি, তারা বলেছেন, যাদের জানি না তো আমি জানি না, আরো নিশ্চয়ই অনেকে আছেন। তো সেটা পেয়ে যদি পেয়ে থাকে তো ঠিক আছে, ওটা আমাদের ওটাই হয়ে যাবে, আর চিন্তা কি আছে। তো যে যে ধারা আছে বা সেই সে ধারাটাকে ধরে থাকো, করতে থাকো, সেটাতেই হবে, কারণ তার গুরু তো সেটাতে পেয়েছে। পঞ্চানন বাবার ধারায় গুরুরা তার সেভাবে করে পেয়েছে, তো তারা করছে। আমাদের ধারায় আমার ঠাকুর পেয়েছে, ভবানন্দজি পেয়েছেন, তো আমরা আমরা করছি। তো যে যে ধারায় পেয়েছে আমার মনে হয় সেই ধারাটা শুদ্ধভাবে স্টিক করে করে থাকাটাই শ্রেয়। মানে নিজের থেকে এক্সপেরিমেন্টেশন করাটা উচিত নয়, ডেঞ্জারাস হতে পারে। হ্যাঁ, আর কারুর কোনো প্রশ্ন আছে বা কিছু আছে? তো না থাকলে আমরা এখানে শেষ করতে পারি, কারণ এরপরে লজিক্যাল হচ্ছে প্রাণায়াম। তো হুম ওটা একটা ফ্রেশ দিনে শুরু করাটাই ভালো। হুম হুম। তো আমরা এখানে শুরু করতে পারি। আর আমার একটা আছে, কৃষ্ণানন্দজির সঙ্গে কথা হয়েছে, তো ঠাকুরের জন্মতিথি বা সবকিছু মিলিয়ে আমাদের একটা স্পেশাল এপিসোড হবে। সেটা হচ্ছে 13ই সেপ্টেম্বর। কল্যাণদাও থাকবেন, তো ওনার সঙ্গে আমার কথা হয়ে গেছে, কৃষ্ণানন্দজির সঙ্গেও কথা হয়ে গেছে। এবং এবার যেভাবে প্ল্যান করা হয়েছে যে কৃষ্ণানন্দজি যেখানে থাকবেন সেখান থেকে তার লিঙ্ক প্রবলেম হবে না। তো এটাই। তো আর কারু কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি। আর কারু কিছু প্রশ্ন থাকলে বা কিছু থাকলে নিশ্চয়ই তোমরা বলতে পারো। প্রশ্ন নেই, তবে আপনি ওই যেটা বললেন শেষের ওইটা একটা কথা মনে পড়ে গেল, এই নিজের থেকে মানে করতে গেলে এক্সপেরিমেন্ট, সেটা ডেঞ্জারাস হতে পারে। তো এটা ওই গুরুদেবের কাছে শুনেছিলাম, কাজী নজরুল ইসলামের কথাটা। তো ওনার গুরুদেব ছিলেন বরদাকান্ত মজুমদার খুব সম্ভবত, বরদাচরণ মজুমদার, হ্যাঁ। তো উনি শুনেছিলাম গুরুদেবের কাছেই শোনা যে নিজের থেকে ওই যখন ওই যে আমাদের যে দ্বিতীয় ক্রিয়ার যে বাঁদিকে মানে ঠোকরের ক্রিয়াটা, মাথা যে বাঁদিকের বদলে উনি নিজের থেকে ডান দিকে কোথায় করতে গিয়েছিলেন খুব সম্ভবত। তার ফলে ওনার ওই মানে দীর্ঘ বছর একেবারে মানে এমনই হলো, উনি আর কথাও বলতে পারতেন না, উঠতেও পারতেন না, বসতেও পারতেন না। ফিলিংস ছিল, কিন্তু সেইভাবে প্রায় 20-25 বছর বেঁচে ছিল। সিনারি ডিমেনশিয়া। হ্যাঁ, তো সেই কারণে আমার মনে হয় যে গুরুদেবকে আমরা পেয়েছি, গুরুদেব যেটা দিয়েছেন সেটাতেই, বাইরের বেশি অত ঘেঁটে তো কোনো লাভ নেই, কারণ যেটা দিয়েছেন সেটা নিয়েই আমরা সামলাতে পারছি না। তো না, আমার সেটাতেই মনে হয় হবার হলে হবে। হুম। আমার মনে হয় সে জানার কোনো শেষ নেই, জানা ভালো, কিন্তু আমরা যে গুরুদেবের কাছে যা পেয়েছি সেটাকে আমরা স্টিক করে থাকবো।
হ্যাঁ, সেইটা। কারণ এটা যেহেতু বইয়ের আলোচনা, সেটাকে একাডেমিক আলোচনা হিসাবেই নেওয়া উচিত। সেটা আমি আগেই বলেছি। আহ, কিন্তু ক্রিয়া যে করবে তার গুরু অথবা কোনো লিভিং গুরু যদি তাকে দেয় বা কিছু এ করে, তখন সেটা সে করতে পারে, নিজের থেকে কিচ্ছু করা উচিত নয়। তাকে যদি গুরু বলে গিয়ে থাকেন তুমি 144 বার করো, তো তার জন্য 144টাই নাম্বার। সে যদি যেমন 300 আমার গুরুদেব আমাকে বলেছে তুই ওঙ্কার প্রণায়ামটা বেশি করবি, যত পারবি ওঙ্কার প্রাণায়ামটা বাড়িয়ে যাবি, এটা আমাকে বলেছিলেন উনি। হ্যাঁ, সেটা সেটা তো, এই যে কথাটা যেহেতু বললে, আহ, সেটা হচ্ছে যে এটা ইউনিভার্সাল, ওঙ্কার প্রাণায়াম হুম, করেই কিন্তু সবাই পেয়েছে। এবং হুম, পত্রাবলীতে উম, লেখা আছে 1780 নম্বরটা বোধহয় 1780 বার কিন্তু আচ্ছা, লাহিড়ী মহাশয় ওঙ্কার, হ্যাঁ, হ্যাঁ, 1728 আচ্ছা, লাহিড়ী মহাশয় কিন্তু আহ করিয়েছেন। আর যাদের যাদের করিয়েছেন, আমি আগের দিন নাম বলিনি, তারা হচ্ছে পঞ্চানন বাবু, তারা হুম, হচ্ছে রামদয়াল মজুমদার, তারা কিন্তু কেউ ছোট শিষ্য নয়, তারা সব হুম, বড়। এবং বড়। এবং ওনাদের লিয়েনেজে এখনো আছে যাদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তুমি 1728 চলে যাও, এবং সেটা 22 ঘন্টা লাগবে। বাবা। তো তার দুটো পার্টে যায়। ফার্স্ট পার্ট হচ্ছে 600, তারপরেরটা হচ্ছে 1000, তারপরেরটা হচ্ছে 1728। তো এটা তো আছে, ওঙ্কার ক্রিয়াটা তো বলে, কিন্তু সেটা গুরু গুরু সাপেক্ষ। এখন কেউ যদি এই যে বললো নজরুলের মতন 600টা মারতে যায়, হুম, বই পড়ে বা পত্রাবলীতে পরিষ্কার লেখা আছে যে যা যা লেখা হয়েছে সেটা কিন্তু একাডেমিক, এবং সেই জন্য অনেক পত্র ছাপা হয়নি। যে পত্রগুলো আছে ম্যানুস্ক্রিপ্টে, কিন্তু ছাপা হয়নি এই কারণে যে লোকে যদি করতে থাকে। এবং বলা আছে ওখানে 1728 লেখা আছে বলে এই নয় যে আমি শুরু করে দিলাম, বা মহামুদ্রা 50টা লেখা আছে বলে আমি আজ কালকেই মহামুদ্রা 50টা শুরু করে দিলাম। তো সেগুলো করা উচিত নয়। ডিসকাশনটা যেহেতু একাডেমিক, আমরা সেই জন্য হুম, একাডেমিক্যালি নিশ্চয়ই ডিসকাস করতে পারি। কিন্তু ক্রিয়া কেউ করবে বা এই এই মধ্যমে যে যাচ্ছে, মেসেজ হচ্ছে এইটা কারুকে করার জন্য বলা হচ্ছে না, যে যেটা যাকে গুরু দিয়েছে সেটা করবে। যেহেতু একটা বইয়ের পরিপ্রেক্ষিতে হচ্ছে, যেহেতু এটা একাডেমিক হচ্ছে, যেহেতু আমরা একটা বই রেফারেন্স নিয়ে বলছি, আমরা আলোচনা করছি। কিন্তু তার মানে এই নয় যে লাহিড়ী মহাশয় কাউকে 50টা মহামুদ্রা করতে বলেছে, এখন সে 50টা মহামুদ্রা করতে যায়। না 24টা বেশি। সবার জন্য তো সবকিছু ঠিক নয়, গুরু জানবে হ্যাঁ, কার কতটুকু এগোনো দরকার। হ্যাঁ, কারণ হুম, 24টা বেশি মহামুদ্রা করতে গেলে কিন্তু পটাশ হয়ে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ তা ঠিক। হ্যাঁ, না, গুরুদেব আমাকে ডিরেকশন দিয়েছিল কখন তুই হ্যাঁ, ইনক্রিজ যাকে করবি। যেটা দিয়েছে সেটা সেভাবে করবে, গুরুদেব যাকে যেভাবে বলেছে সেটা সেভাবে করবে। আমরা একাডেমিক্যালি ডিসকাস করছি। আমি যদি বলি ঠাকুর 500টা ক্রিয়া করতেন বা কৃষ্ণানন্দজি 500টা ক্রিয়া করে পেয়েছেন, তার মানে হুম, আহ এই নয় যে যে আমি আজকে আমার গুরু বা বা লিভিং কেউ গুরু স্থানীয়, হুম, মানে এখানে যদি আমার গুরু তো দেহে নেই, বা গুরু স্থানীয় গুরু যাকে যাকে কিছুটা ইঙ্গিত দিয়ে গেছেন যে তোমরা করতে পারো। আর যেরকম কৃষ্ণানন্দজি হচ্ছেন, ঠাকুর তাকে গুরু করেছে, বা কল্যাণদা যে গুরু সমান, ঠাকুর তাকে অধিকার দিয়েছেন, তারা যদি বলেন তখনই করা যায়। তাছাড়া নিজে থেকে কখনোই না করা উচিত বাড়ানো না। বা এটা উচিত না। আমি যদি বলি ঠাকুর 500টা করেছেন, আমি যদি বলি কৃষ্ণানন্দজি 500টা বেশি করেছেন, তার মানে এই নয় যে আমাকে সিদ্ধি লাভ করতে হবে, আমি 500টা আজ বসে যাব, সেটা কিন্তু নয়। হুম, আমি একাডেমিক্যালি ডিসকাশনে আমি বলতে পারি যে এটা হয়েছে বা এটা জানা আছে বা এটা পাবলিক ইনফরমেশন, কিন্তু এটা কারুর জন্য পার্সোনাল নয়, বা সেটা শুনে কেউ যেন চেষ্টা না করে। যেরকম ঠাকুরের বইতেই আছে, যেটা কল্যাণদার ছাপিয়েছে বইটা, ঠাকুরের সঙ্গে দিলীপদার লেখা, কি সদ্গুরু সদ্গুরু বচনামৃত। ওখানে ঠাকুর একটা জায়গায় লিখেছেন, একটা এসে কোশ্চেন আনসার আছে, কেউ যদি 300টা প্রথম ক্রিয়া করতে পারে 6 মাস, তাহলে একটা অবস্থায় যাবে, একটা ওই বইটার দুশো মধ্যেই আছে। দুশো দুশো তো আছে। হ্যাঁ, তো তার মানে এই নয় যে কেউ গুরু গুরু বাক্য বিনা বা গুরুকে না জিজ্ঞেস করে 300তে পৌঁছে যাওয়ার চেষ্টা করলো।
সেটা কিন্তু উচিত নয়। ওটা দিলীপ দা কোয়েশ্চেন করেছে, বইতে আছে, রেকর্ডে আছে, ওটা আমরা আলোচনা করতে পারি। কিন্তু এগোতে হলে কোনো লিভিং গুরু ঠাকুরকে যা নির্দেশ দিয়েছেন বা কোনো লিভিং গুরুর নির্দেশ ছাড়া কখনোই করা উচিত নয়। এটা লাহিড়ী মহাশয়ের গাইডলাইন দেওয়া আছে। আমি একটা কল্যাণদাকে প্রশ্ন করব হুম। যে মানে আপনার অভিজ্ঞতায় মানে কিছু বলতে পারবেন যে গুরুদেব আপনাকে কেমন ভাবে এই নম্বর নিয়ে কি বলতেন আগে, আর আপনার অভিজ্ঞতা কি এটাতে? কি নিয়ে কি নম্বর? এই যে কত ক্রিয়া করো, এত করো, 200 করো, 300 করো, 150 করো, এরকম ও ব্যাপার নিয়ে আচ্ছা। গুরুদেব মানে আগেকার ফেজ ওয়ান যেটা বিশ্বনাথ দা বলছে ওটা তো আপনি আছেন, তো সেইভাবে আমরা দেখো, কিছু জানবো। না না, এটা এটা ইনস্ট্রাকশনটা থাকতো এরকম যে যোনি মুদ্রায় ধরো তুমি 50টা 50 বার ওঙ্কার তুমি নর্মালি করতে পারলে, তারপরে ইনস্ট্রাকশনটা থাকতো এরকম যে এবার প্রত্যেক 2 সপ্তাহে 50টা থেকে 51 হবে, 51 থেকে 52 হবে, প্রত্যেক 2 সপ্তাহে একটি করে বেড়ে যাওয়া। তো অটোমেটিক্যালি একটা ভালো জায়গায় পৌঁছবে। তো স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন থাকে এইটা, যে প্রত্যেক 2 সপ্তাহে তুমি একটা করে বাড়াবে। আর এই যে স্লো বাট স্টেডি, ওঙ্কারটা তুমি বললে জনি মুদ্রা, ওঙ্কারটা বুঝছো কি জনি ওঙ্কার মুদ্রা? জপ বলতে আমি যোনি মুদ্রার জপটাই বলছি, মানে ইয়েটা। আর ওঙ্কার ক্রিয়া এটাও বলা হতো যে ওঙ্কার ক্রিয়াটা, এবং দেখো দ্বিতীয় ক্রিয়া তৃতীয় ক্রিয়া যারা করছে তাদের খুব এমফ্যাসিস দেওয়া হতো ওঙ্কার ক্রিয়াটা আগে বেশি করে করবে। যেখানে ধরো ওঙ্কার ক্রিয়া 108টা করা হয়েছে, সেখানে বলা হতো যে তুমি ওই ঠোক্কর, সেটা তুমি, ওটা অবশ্য পার্সন টু পার্সন ভ্যারি করবে, কিন্তু এটা সবসময় এক হবে না। কেননা এই যে ওই ওয়েস্টার্নার যারা আসতো, যাদের এই খেচুড়ি হয়ে গেছে, যারা দ্বিতীয় তৃতীয় ক্রিয়া করতো, ওদের ওই প্রেসক্রিপশন প্যাড তো আমি লিখতাম। তো হুম। দেখতাম ঠাকুর কিন্তু উম, ওটা দিতেন ধরো 108 করলো ওঙ্কার ক্রিয়া, তো সেখানে তার এই দ্বিতীয় ক্রিয়াটা সেখানে তার এসে যাবে 36। দ্বিতীয় ক্রিয়াটা ধরো সে 36টা করতে হলো, মানে তাও 36 একবারে নয়, কিন্তু ওখানেও শুরু হচ্ছে তোমার ওই 12 দিয়ে, 6 দিয়ে শুরু হয়েছে, এমন কিছু মনে আছে, 6 দিয়ে শুরু হয়েছে, 6টা ঠোক্কর, তারপরে তোমার 12টা ঠোক্কর। মানে এরকম বছর, 1 বছর পরে যখন ওরা এলো, দেখা গেছে যে হ্যাঁ এবার সে 12টা করছে। এইগুলো কিন্তু মানে হায়ার ক্রিয়াগুলো কিন্তু ভীষণ ভীষণ স্লোলি করা হতো, কিন্তু যেটা একদম স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন থাকতো যে ইচ্ছে মতো বাড়িয়ে যাও প্রত্যেক 2 সপ্তাহে একটা করে, সেটা হচ্ছে ওঙ্কার ক্রিয়াটা। কারণ এটাই বেস, এটার উপরই দাঁড়িয়ে আছে বাদ বাকি ক্রিয়াগুলো। কাজেই এটাকে কিন্তু সবচেয়ে বেশি এমফাসিস দিতে হবে। মোটামুটি ভাবে এটাই বলতে পারি আর কি। থ্যাংক ইউ। তো আর কারো কোনো প্রশ্ন আছে? অনিন্দ, পুলকেশ তো জয়েন করেছিল। পুলকেশ চুপ। হ্যাঁ, শুনছি। হ্যাঁ, হ্যাঁ, এটা কল্যাণদা যেটা বললেন যে ওঙ্কার ক্রিয়াটা বাড়াতে, সেটা হচ্ছে যে যোনি মুদ্রায় বললেন তো আপনি ওঙ্কার ক্রিয়াটা প্রতি দু না না, সপ্তাহে একটা আমি করে। আমি প্রথমটা মিস করেছি ভাই, আমি যোনি মুদ্রা জবটা ভেবেছি ও বলতে চাইছিল, কিন্তু পরে ও যখন বলে যে না ওঙ্কার ক্রিয়া, সেখানেও ইনস্ট্রাকশন তাই, যে তুমি ধরো আজকে 12টা ওঙ্কার ক্রিয়া করছো, ইনস্ট্রাকশন তারপর দেওয়া থাকবে যে তুমি 2 সপ্তাহ পরে 12টাকে 13 করবে, আরো দু হুম। সপ্তাহ পর 13টাকে 14 করবো, ওই রকম হুড়মুড়িয়ে নয়, স্লোলি স্টেডিলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর যোনি মুদ্রায় যে ওঙ্কার ক্রিয়াটা করা হয়, সেটাতে কোনো কিছু ওঙ্কার জপ, স্পেসিফিক, উনি মুদ্রায় যে ওঙ্কার জপ। ওঙ্কার ওঙ্কার জবটা, হ্যাঁ, সেখানে কিছু স্পেসিফিক্যালি ছিল কি ইনস্ট্রাকশন? না, জব কতটা তুমি করেছো জনি মুদ্রা যুগে, তুমি ঠাকুরের কাছে সেদিন পারফর্ম, ঠাকুর জিজ্ঞেস করলেন কটা করেছিস, ঠাকুর আজকে 30টা হয়েছে, আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে 2 সপ্তাহ পরে ওটা 31 হবে, তারপরে আরো 2 সপ্তাহ পরে ওরা 32 হবে। আমার মনে আছে একবার আমি ভুলটা করেছিলাম, মানে আমি তাড়াহুড়োয় ছিলাম না কিভাবে করেছি, মানে ওটা ভুলটা আমি যে করেছিলাম আমার খুব ভালো মনে আছে। ডেভিড র্যাটনারকে আমি ওটা 2 সপ্তাহে না বলে 1 সপ্তাহে বলেছিলাম, সপ্তাহে
একটা করে ডেভিড রেটনারের স্পাইনের উপরে তো এটার বিরাট একটা প্রেশার, বলে করলেন আই এম নট ফিলিং ওয়েল। ও রীতিমতো 2-3 বার আমাকে এগিয়ে করলো। আমি বললাম তাহলে ইউ স্টপ ইট হোয়ার ইউ আর নাও, বলে তারপরে ঠাকুরকে জানালাম। ঠাকুর বলে হ্যাঁ রে, তো বেশি হচ্ছে, ও পারবে কি করে। তারপরে আমি বললাম তুমি নেক্সট টাইম যখন আসবে ওটা স্টপ রাখো, যখন আসবে ঠাকুরকে দেখাবে, এটা হবে। পরে বুঝলাম আরে ঠাকুর তো ঠিকই বলেছিলেন, আমি বলতে মিস করেছি বা সামহাও এরকম কিছু একটা হয়েছে। তো সেই ঘটনাটা তো আমার স্মৃতিতে এখনো আছে। এখানে তাড়াহুড়োর জায়গা নেই কিন্তু। হুম, বুঝতে পারলাম। তো আর কারো কোনো প্রশ্ন আছে? তো না থাকলে আজকে আমরা শেষ করতে পারি। হুম হুম, আজকে এখানেই ঠিক আছে। হ্যাঁ।